জবে শিক্ষার্থীদের অনশন ভাঙালেন ইউজিসি চেয়ারম্যান। দ্বিতীয় ক্যাম্পাস হল নির্মাণ সহ সব দাবি পূরণের আশ্বাস। ঢাবির ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও, খুনিদের ধরতে 48 ঘন্টার আলটিমেটাম। আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে সুষ্ঠু নির্বাচন জরুরি, মন্তব্য বিএনপি নেতাদের। কাল খুলনায় তারুণ্যের সমাবেশ। সীমান্তে বেড়েছে ভারতের পুশিন চেষ্টা, সতর্ক বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয়দের বাধায় পিছু হটল বিএসএফ। কক্সবাজার থেকে উড্ডয়নের সময় খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় নিরাপদে অবতরণ, তদন্ত কমিটি গঠন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নারীর ডাকে মৈত্রী যাত্রা, সমতার দাবিতে বিভিন্ন নারী সংগঠনের সংহতি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণ অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। সব দাবি পূরণের আশ্বাস পেয়ে সন্ধ্যায় অনশন ভাঙেন শিক্ষার্থীরা। শুক্রবার 4 দফা দাবিতে সমাবেশের পর গণ অনশন শুরু করেন তারা। তাদের টানা কর্মসূচিতে আন্দোলনে জ্বালামুখ হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। সন্ধ্যার পর তাদের সঙ্গে দেখা করতে যায় ইউজিসির প্রতিনিধি দল। সব দাবি পূরণের আশ্বাস দেন তারা। বলেন, বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ বাড়ানো, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ, অস্থায়ী হল নির্মাণ সহ শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রক্রিয়া দ্রুতই শুরু করা হবে। এমন আশ্বাস পেয়ে আগামীকাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল ছুড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিজ্ঞাসাবাদ শেষে ওই ব্যক্তিকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে। গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে একজন তার উপরে বোতল ছুড়ে মারে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিতে থাকেন। ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর খুনিদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শাহবাগ থানায় অবস্থান নেন তারা, আর এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়। এরপর আলটিমেটাম দিয়ে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন শিক্ষার্থীরা। জানান, রবিবারের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। সেখান থেকে রওনা হন শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি নিয়ে। সহপাঠী শাহরিয়ার আলম সাম্যর প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানমুখর হয়ে ওঠে শাহবাগ থানা প্রাঙ্গণ। শিক্ষার্থীরা বলেন, এভাবে সহপাঠীর নিহত হওয়ার ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। আজকে আমরা শাহবাগ থানার সামনে দাঁড়া হয়েছি, আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে প্রশাসনকে। কেন এত গড়িমসি? উদ্যানকে হচ্ছে মাদক মুক্ত করতে হবে আর ক্যাম্পাসকে রেস্ট্রিক্ট করতে হবে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের বিষয়ে পদক্ষেপ নেই, এই বিষয়টা আমরা চাই। আমরা চাচ্ছি যে আসলে প্রতিপক্ষে যারা খুনি তাদেরকে ধরা হোক। আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন পুলিশের রমনা জোনের কর্মকর্তারা। পরে জানানো হয়, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিদের আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আলোচনার পর খুনিদের গ্রেপ্তারের 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ থানা থেকে চলে যান শিক্ষার্থীরা। যাওয়ার আগে তারা জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে রোববার আবারও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাবির ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। শাহরিয়ার শ্রমিক, নিউজ 24, ঢাকা। শেখ মুজিবের চোরতন্ত্র অনুসরণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে খুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা এই শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের তরুণদের কাজে লাগাতে এই আয়োজন করেছে দলটি, আর এতেও প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস। এই যে প্যাথেটিক লিগেসি বা চোরতন্ত্রের কি বলবো, চোরতন্ত্রের যে ওয়ারিশি ব্যবস্থা, সেটা আওয়ামী লীগ শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনায় এসব কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বলেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। একই অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে, আর সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা মোকাবেলা করার জন্য, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। ডিকমিশনিং এর মাধ্যমে ফারাক্কা বাঁধ থেকে তৈরি হওয়া সমস্যার সমাধান করা সম্ভব মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এদিকে ঐক্যবদ্ধ হয়ে পানির ন্যায্য হিস্যা পেতে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। ফারাক্কা লং মার্চ দিবসে আয়োজিত গণসমাবেশে তারা এসব কথা বলেন। মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণসমাবেশের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি। অংশগ্রহণ করেন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। পাঠ করা হয় ফারাক্কা বাঁধ নিয়ে ঘোষণাপত্র। জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান বক্তারা। বলেন, ন্যায্য অধিকার না পেলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। প্রতিবেশী হিসেবে তোমাদের প্রতি সম্মান ও ভালোবাসার আমাদের অন্তরে, তুমি অগ্রসর হবা, দাদাগিরি করবা, তুমি আমার কণ্ঠরোধ করতে চাইবা, তুমি পানি আটকে রাখবা, সেটা বাংলার মানুষ মেনে নিবে না। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির মাথাটা আমরা সরাইছি, কিন্তু এখন পর্যন্ত সব বিদ্যমান। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা গণতান্ত্রিক সরকার আনি। এ সময় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর মাঝে অনৈক্যের সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। আপনারা এমন কোনো আচরণ করবেন না যে জনগণের মধ্যে, আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে, যাদের সমর্থনে আপনারা আজকে এই দায়িত্বে আছেন রাষ্ট্র পরিচালনা, তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়। সুতরাং জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে। চিটাগাং বন্দর আমাদের অর্থনীতির প্রধান লাইফলাইন, এর সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্ন যুক্ত। অন্তর্বর্তী সরকার এইভাবে জনগণকে আড়ালে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে, এটা আপনাদের কাজ না, কাজের চেয়ে অকাজে ওনাদের মনোযোগ বেশি। ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ উল্লেখ করে দ্বিতীয় চুক্তির আগেই জাতিসংঘের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। এই বাঁধ থেকে উদ্ভূত যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের বাংলাদেশের মানুষের এবং এমনকি ভারতের অনেক অংশের মানুষের জীবন পদ্ধতি ধ্বংস হয়ে গিয়েছে, এ থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, একটি মাত্র উপায় রয়েছে, আমাদের ফারাক্কা বাঁধকে ডিকমিশন করতে হবে। ফারাক্কা বাঁধের কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন আলোচকরা। আমরা যখন ফারাক্কার বিরুদ্ধে কথা বলি, তখন আমরা বলি যে ফারাক্কাতে আমাদের পানি কম দেয়। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লবে এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনে কোনো স্বৈরাচার ও তার সহযোগীরা কোনো সুযোগ নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে। শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে জুলাই সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জুলাই বিপ্লবে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন এনসিপির পূর্বাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সীমান্ত পথে বেড়েছে ভারতের পুশিন চেষ্টা। বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 1.5 শতাধিক ভারতীয় নাগরিককে পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় পিছু হটেছে বিএসএফ।
এদিকে ভারতের মেঘালয়ের ৩টি জেলায় রাত্রিকালীন কারফিউ জারি থাকায় সিলেট সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বিজিবি। আর লালমনিরহাট সীমান্তে পুশিন ঠেকাতে দহগ্রাম আঙ্গুরপোতা সহ 281 কিলোমিটার জুড়ে টহল জোরদার করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দেশের সীমান্তগুলোতে এখন পুশিনের আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় 1.5 শতাধিক ভারতীয় নাগরিককে পুশিন করাতে ব্যর্থ হয়ে পিছু হটে বিএসএফ। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পার্শ্ববর্তী গেটের কাছে ভারতীয় নাগরিকদের জড়ো করে বিএসএফ। আতঙ্কে মসজিদে মাইকিং করেন এলাকাবাসী। পাশাপাশি বিজিবির টহল জোরদার করায় পিছু হটে বিএসএফ। বাংলাদেশের যে বিজিবি আছে তারা খুব সতর্কতার সহিত বর্ডারের মধ্যে আছে এবং সাথে সাথে উত্তর এলাকার প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে। তখন আমরা জনগণ বহুত লোক বর্ডারের মধ্যে চাপ দিছি, দেওয়ার পরে প্রায় রাত 1-1:30 পর্যন্ত আমরা বসে আসছিলাম। এরপরে আর কোনো উৎসবের পাওয়া গেছে না, এতটুকু আমি জানি। এদিকে ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলায় রাত্রিকালীন কারফিউ জারি থাকায় সিলেট সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় কয়েকটি পুশিনের ঘটনা ঘটলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। চলমান পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও বিজিবির তৎপরতায় স্বস্তি ফিরেছে। আমরা ব্যবসায়ী যারা আছি, পর্যটন দোকানদার যারা আছি, একটু আতঙ্কে আছি। বিজিবি অনেক ভালো টহল দিচ্ছে, আমাদের নিরাপত্তা খুবই ভালো। পুরোটাই বিজিবি আমাদের টলে সবসময় থাকে, তো এদিক দিয়ে আমরা কোনো আতঙ্কে নাই। লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশিন ঠেকাতে দহগ্রাম আঙ্গুরপোতা সহ 281 কিলোমিটার জুড়ে রাতভর টহল জোরদার করেছে বিজিবি। কোনো লোক না আসে, এই জন্য আমাদের বিজিবি খুব আমাদের এখানে তাগিদ দিতেছে। ভারতের অবৈধ পুশিন ঠেকাতে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় একটি চাকা খুলে পড়া বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটিতে শিশু সহ মোট 71 জন যাত্রী ছিলেন। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ আছেন। ঘটনা তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার দুপুরে 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি। এই সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এই বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়। দুপুর 2:22 শিশু সহ 71 যাত্রী নিয়ে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাত্রীরা জানান, বিমানে থাকা অবস্থায় তারা চাকা খুলে যাওয়ার বিষয়টি জানতেন না। তবে ঢাকায় অবতরণের আগে জরুরি সতর্কতা জানলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জরুরি বলছে, কিন্তু জরুরিটা খুব স্লো বলছে, যাতে অন্য যাত্রীরা প্যানিক না হয়। আর আমি যেদিকের হুইলটা খুলছে, আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাকা একটা নাই। ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। বাংলাদেশ বিমান কেন লস করছে, এদের এখানে দেখার কেউ নেই, ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন দিচ্ছে না। যাত্রী ও ক্রু সবাই সুস্থ আছে জানিয়ে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীরা সবাই নিরাপদে অবতরণ করছে, তারা লাগেজ নিয়ে তারা অলরেডি এয়ারপোর্টও লিভ করছে। এখানে আপনার 70 অ্যাডাল্ট এবং 1 ইনফ্যান্ট ছিল যাত্রী। আর আমাদের ইঞ্জিনিয়াররা এখন এই বিষয়টা ইনভেস্টিগেট করছে। পাইলটের দক্ষতায় নিরাপদে ফিরতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান যাত্রীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছি একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। নারীর ডাকে মৈত্রী যাত্রায় শিরোনামে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কর্মসূচি। বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে সমতার দাবিতে আমরা এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিক মিয়া অ্যাভিনিউ। আয়োজকরা বলছেন, নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এই কর্মসূচি।
এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে নারীর প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। নারীর ডাকে মৈত্রী যাত্রা শিরোনামে এ কর্মসূচি শুরু হয় শুক্রবার দুপুরে। সমতার দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজনে অংশ নেন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার এই শরীরটা ঢাকা শহরের কোনো নোংরা গলি, কোনো নোংরা রাস্তা না, যেখানে আপনি যখন ইচ্ছা তখন চাইলেই মূত্র বিসর্জন করতে পারবেন। আমার টিপ নিয়ে কথা বলেছেন আপনি, আমার পোশাক নিয়ে কথা বলেছেন আপনি, আমার হাসি নিয়ে কথা বলেন, এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন। এই দেশটা কি শুধু আপনার একার? বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে সমতার দাবিতে আমরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজন উপলক্ষে 31টি স্লোগানের একটি তালিকা করেছেন আয়োজকরা। স্লোগানগুলোতে নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা, শ্রমিকের অধিকার, ফ্যাসিবাদের বিরোধিতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনিদের পক্ষেও স্লোগান রাখা হয়। সমতার দাবিকে অবমূল্যায়ন করে মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের স্বপ্নকে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে। যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় 97% ক্ষেত্রেই কোনো বিচার হয় না। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের অধিকার, চাই যৌন ও প্রযোজন ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার, গোপনীয়তার অধিকার, রাজনীতি ও রাষ্ট্রিক বিচারিক প্রক্রিয়ায় নির্ভয়ে অংশ নেওয়ার অধিকার। স্মারক বক্তৃতার পর সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির যুব শাখা। সংগঠনের নাম জাতীয় যুব শক্তি। শুক্রবার গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে সংগঠনের 131 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম, সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে যুব শক্তি। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিও জানান তিনি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। অর্থ বাণিজ্যের খবর। রাজধানীর বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা করে কমেছে। সবজির দর কমায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা, তবে স্থিতিশীল রয়েছে মাছ মাংসের দাম। রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত, তবে কিছু সবজির দর এখনো চড়া। বিক্রেতারা বলছেন, গ্রীষ্মকালীন সবজি বাজারে পুরোপুরি আসলেই কমবে দাম। সবজি আমদানি ভরপুর আসে না, যদি আসে তা আরো আমদানি বাড়বে, আমদানি বাড়লে তরকারির দাম আরো কমে যাবে। এখন যে সবজির দাম এটা মানুষের নাগালের ভিতরে, আর এই মিলে মানে আরো কিছুদিন থাকবো, আমি আশাবাদী। সপ্তাহের ব্যবধানে বাজারে টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, বেগুন 50 থেকে 60 টাকা, করলা 40 টাকা, পটল 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যদিও পেঁপে 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল 100 টাকা। সবজির দর কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। গ্রীষ্মকালীন সবজি মোটামুটি রিজনেবল দাম এখন পাচ্ছি আমরা। দেশের যে অবস্থা, যে সিচুয়েশন, ওই হিসাবে সবজির দাম হামারি কিন্তু আমি মনে হচ্ছে না এত বেশি। একটা সময় আমরা কিন্তু 100 টাকা দিয়ে পেয়েছি। স্থিতিশীল রয়েছে মাছ মাংসের দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। একই দাম, আগে সপ্তাহে নিয়ন্ত্রণ আছে, বাজারে ভালো না কম নেওয়ার ভিতরে আছে। দাম কম হইলে মনে হয় চাষের মাছ, যেরকম শিং মাছ, পাবদা মাছ, তেলাপিয়া, পাঙ্কাস, এইসব মাছের দাম বাড়ে নাই, এটি আগের মতোই আছে। তেলাপিয়া প্রতি কেজি 220 থেকে 250 টাকা, পাঙাশ 200 থেকে 250 টাকা, রুই 350 থেকে 400 টাকা, কই 300 থেকে 320 টাকা ও পাবদা 400 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। জানিয়ে দিব আন্তর্জাতিক খবর। 3 বছর পর তুরস্কে শান্তি আলোচনা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবার এই আলোচনায় অংশ নেন উভয় দেশের প্রতিনিধিরা। আর এর আগে যুদ্ধ শুরু হওয়ার 3 মাস পর 2022 সালের এপ্রিলে সবশেষ বৈঠকে বসে প্রতিবেশী দুই দেশ। বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে তুরস্কের মধ্যস্থতায়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তুরস্কে অনুষ্ঠেয় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে তার উচ্চাশা নেই। অগ্রগতি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন। ট্রাম্পও জানিয়েছেন, পুতিনের সঙ্গে বৈঠক না হলে সমাধান সম্ভব নয়। নাকবা দিবসের ৭৭তম বর্ষপূর্তিতে ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ১৪৩ জন। নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় ইসরায়েলি ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়ার পর উপত্যকাটির অনেক বাসিন্দা অনাহারে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্র ঠিক কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।